হ্যাঁ, বলো তাহলে তোমার প্রবলেম। তুমি আমাকে মেসেজ দিয়েছো, আমি দেখেছি, কিন্তু আমি মেসেজ আসলে দেখিনি বা ইচ্ছা করে দেখিনি, কারণ আসলে ওই সময় আমি সমাধান দিতে পারবো না, একটু জার্নির উপরেই যেহেতু আছি, তো এই জন্য তোমার মেসেজটা আমি দেখিনি। সো একটু বলে ফেলো দেখি, যদি স্ক্রিন শেয়ার করতে চাও করে দেখাতে পারো। জি স্যার, স্ক্রিন শেয়ার করতেছি স্যার। ওকে, শিওর শিওর। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। স্যার এখানে ওয়াই নম্বর প্রবলেমটা একটু সমস্যা ছিল আমার। আচ্ছা, ওয়াই নাম্বার এখানে কি বলা হয়েছে সংক্ষেপে একটু বলবে আমাদেরকে? স্যার এখানে বলা হয়েছে যে 3জন বন্ধু আছে, তারা বেশ কিছু প্রবলেম সলভ করবে, তবে তাদের মধ্যে যদি যে কোনো 2জন একটা প্রবলেমে শিওর হয় তখন তারা ওই প্রবলেমটা সলিউশন লিখবে আর কি। আর আচ্ছা যদি একজন বা 2জনের কম হয় যারা শিওর এই প্রবলেমটার সলিউশন সম্পর্কে, তখন তারা সেটা লিখবেন। এইভাবে তাদের প্রবলেমগুলো কাউন্ট হবে। একজন যদি স্যার সলভ করতে পারে বা শিওর থাকে সলিউশন, তাহলে একটা 1 হবে, মানে 1 এবং 0 হবে। যদি এখানে সর্বোচ্চ 2টা 1 থাকে তাহলে সেই প্রবলেমটা সলিউশন করা হবে আর কি, বা কাউন্ট করা হবে। আচ্ছা, ওকে। তার এরকম মানে স্যার। রো গুলো এক একটা হচ্ছে এক একটা প্রবলেম নির্দেশ করে, এবং প্রথমটা হচ্ছে প্রথম কলামটা হচ্ছে এক বন্ধু কোন কোন প্রবলেম গুলো সে এই এই সলিউশনের ব্যাপারে কনফিডেন্ট, দ্বিতীয় কলামটা আরেক বন্ধুর, তৃতীয় কলামটা আরেক বন্ধুর, তাই তো? জি স্যার। সো আমরা যদি দেখি যে অন্তত 2জন বন্ধুর কলামে 1 আছে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, ওই প্রবলেমটা লেখা যায়। সো আলটিমেটলি তোমাকে আউটপুট দিতে হবে কতটা প্রবলেম তারা লিখবে, এরকম কি ব্যাপারটা? জি স্যার, কতটা প্রবলেম তারা নেবে। আচ্ছা, ওকে। সো এক্সাম্পল টেস্ট কেসগুলোতে আমরা দেখতেই পাচ্ছি, প্রথম এক্সাম্পল টেস্ট কেসটাতে 2জন, মানে 2টা প্রবলেম তারা সলভ করবে, প্রথমটা আর দ্বিতীয়টা। তৃতীয়টার মধ্যে যেহেতু একজন কনফিডেন্ট, বাকি 2জন কনফিডেন্ট না, সো হবে না। সো প্রথম 2টা, এবং দ্বিতীয় টেস্ট কেসটার মধ্যেও প্রথমটা যেহেতু একজন মাত্র, সো ওইটা তারা সলভ করবে না, পরেরটা তারা সলভ করবে, সো একটা, রেজাল্ট 1। ওকে, ঠিক আছে। এবার তোমার সলিউশনটা সম্পর্কে আমাদের বলো, কোথায় সমস্যা হচ্ছে। স্যার সলিউশনটা হচ্ছে, আমি 3টা যেই নম্বর আছে এ বি সি দিয়ে 3টা একটা রো এর মধ্যে নিব। নেয়ার পরে এগুলো চেক করব যে এ কি 1 দিছে এবং মানে 2টাকে এন্ড দিছি যে 2টা শর্ত সত্য হতেই হবে। আরেকটা 0 হলেও সমস্যা নেই, 1 হলেও সমস্যা নেই। তো আচ্ছা, তুমি এখানে আমাকে স্যার আমি একটু একটু বলবে ওই 5 নাম্বার লাইনটা কি করেছো? স্যার 5 নম্বর লাইনটা করেছি হচ্ছে 0 থেকে 1 এর মাঝে হবে, এই জন্য করছিলাম। আচ্ছা এটা আর কি স্যার হয়নি, কোড রান করলে প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, এখন আবার ওখানে ওই তুমি কি বলো, এটা কাটার প্রয়োজন ছিল না। ওকে, কিন্তু স্যার তুমি, এখানে তো হ্যাঁ, 1 থেকে 0 এর মাঝে আমাকে দিতে হবে শর্তটা নাকি স্যার? মানে সেজন্য তো স্যার করতে হবে, কিন্তু স্যার এটা দেওয়ার প্রয়োজন খুব একটা নাই আসলে, কারণ হচ্ছে সে ওকে। তো বলেই দিয়েছে 1 থেকে 0-র মধ্যে, এটা হলো ক্রাইটেরিয়ার মধ্যে, অর্থাৎ এর বাইরে সে আসলে ইনপুট দিবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার সো সেক্ষেত্রে স্যার আমি হ্যাঁ, তুমি এটা একটু ইনডেন্টেশনটা ঠিক করে ফেলো, 5 নাম্বার লাইন থেকে এর পরের এগুলার ইনডেন্টেশনটা একবারে সিলেক্ট করে যদি কন্ট্রোল শিফট টি দাও, 5 নাম্বার লাইন থেকে যত নাম্বার লাইন পর্যন্ত চাও কন্ট্রোল শিফট টি দিলে কি স্যার কাজ হচ্ছে? এখানে কি ইনডেন্টেশন স্যার করতে হবে স্যার? ইনডেন্টেশন কমাতে হবে আর কি, অর্থাৎ হোয়াইলের ওই জায়গাটাই তো তুমি চাচ্ছ,
হোয়াইলের মধ্যেই এই জিনিসগুলো চাচ্ছ না? জি স্যার, অর্থাৎ জি স্যার, এই 4 নাম্বার লাইনের যে ইনডেন্টেশন 5 নাম্বার থেকে এই লাইনগুলোরও তো সেম ইনডেন্টেশনই থাকবে। জি স্যার। ওকে, কন্ট্রোল শিফট টি, সরি কন্ট্রোল শিফট ট্যাব দিয়ে দেখো। কন্ট্রোল শিফট ট্যাব। ট্যাব স্যার শুধু ট্যাব দিলে দেখা যাচ্ছে স্যার ইনডেন্টেশন আরো নিয়ে বাড়ছে, নিচ্ছে। কিন্তু কন্ট্রোল শিফট ট্যাব দিলে, শিফট ট্যাব জি দিলে স্যার, কি কমে? হ্যাঁ, এই তো ঠিক আছে। জি স্যার, কমছে। হ্যাঁ, ওকে। দেন তুমি 3টা প্রতি লাইনে 3টা ইনপুট নিচ্ছ এবং সেগুলোকে সার্ভ করতেছো। স্যার এখানে সমস্যাটা হচ্ছে আমি কে গুলোকে যোগ করতে পারতেছি না। যোগ করতে পারতেছো না? জি স্যার। যেমন স্যার এখানে আমি 101 যদি দিচ্ছি তখন রেজাল্ট আসতেছে 1। এখন 1 আসছে। আবার যদি আমি, যেমন এটা সে কাউন্ট করতেছে না, এটা 0 আসবে, মানে প্রবলেম সলভ হয়নি। আবার যদি স্যার সবগুলোই 1 দেই আচ্ছা, এখানে হয়তো তখন সে কন্ডিশন 1। গুলো যে 9 নাম্বার লাইন থেকে 14 নাম্বার লাইন পর্যন্ত যে কন্ডিশন গুলো দিয়েছো, এই কন্ডিশন গুলো জি স্যার। মানে একটু যদি ব্যাখ্যা করতে তাইলে হতো। মানে ওইভাবেও তুমি ট্রাই করে, মানে কন্ডিশন গুলোতে হয়তো কোনো ভুল হয়েছে। সো একটা সিম্পল ওয়ে হচ্ছে তুমি এই এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি দেখো 2 বা তার বেশি হচ্ছে, তাহলেই কিন্তু তুমি এটাকে কাউন্ট করতে পারো, অ্যান্সারে এটাকে কাউন্ট করতে পারো, তাই না? জি স্যার, a প্লাস বি প্লাস সি। জি হুম, স্যার, এটাও করা যায়। তাহলে সেটাই করে ফেলো। আর আরেকটা তোমার ভেরিয়েবল নিতে হবে, উম, যেটা প্রথমে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিবে while এর বাইরে, যেটা হচ্ছে অ্যান্সার আর কি, কয়টা তুমি আসলে পেলে। সো যখনই ওই আহ, এখানে যোগ করার পরে এবিসি যোগ করার পরে যখনই দেখবে 2 বা তার চেয়ে বেশি হচ্ছে, তখন তুমি ওই অ্যান্সার ভেরিয়েবলটাকে আপডেট করে নিবে, এক যোগ করে নিবে, এবং এই while থেকে বের হয়ে ওই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিবে। স্যার তাহলে কি এই জিনিসটাই স্যার আরেকটা প্রবলেম আছে, যেটা এইমাত্র বললেন স্যার, ওইটার সাথে হয়তোবা একটু কানেক্টেড হতে পারে। তো দেখাচ্ছি স্যার। স্যার এই যে স্যার অড সাম যেটা আছে, মানে আচ্ছা, বেজোড় সংখ্যাগুলো যোগ করব। হ্যাঁ, এখানে, এক্ষেত্রে স্যার আমার হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার এখানে আমি এ দিয়ে একটা, মানে আই এর জন্য, টি এর জন্য যদি আমি 2 দেই তখন দেখা যাবে এ একটা আসবে, বি একটা আসবে, এরকম দুইটা আসবে আর কি। হুম, মানে এটাকে কি বলে, নাম্বার অফ টাস্ক না কি যেন বলতেছিল স্যার। আচ্ছা, এখানে আমি এ যদি 2 দিয়ে শুরু করি এবং বি যদি 9 এ শেষ করি, তাহলে সে 2 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো নিবে। হ্যাঁ, এই ইনিশিয়াল বোঝাচ্ছে এটা দিয়ে, এটার মধ্যে। এবং এখানে এসে প্রিন্ট করবে 2 থেকে এ- 9 পর্যন্ত। এখানে শুধুমাত্র অড নাম্বার গুলো যাবে না নাকি? অড জি স্যার, সাম শুধু অড যেগুলো, গুলো আমার প্রয়োজন স্যার। হ্যাঁ, কিন্তু স্যার আমি এখান থেকে অড গুলো বের করতে পারতেছি, কিন্তু সেগুলো যোগ করতে পারতেছি না। আচ্ছা, অড গুলো কিভাবে বের করতেছো? অড গুলো যদি স্যার মডুলাস বের করি 2 এর, মানে হচ্ছে ভাগশেষ যদি স্যার 0 হয় তখন দেখা গেছে সেগুলো জোড়, সেগুলোকে বাদ দিয়ে দিলাম। যদি 0 না হয় তাহলে আমি বেজোড় গুলো নিয়ে কাজ করলাম। গুড, তোমার এটা একটা অবজারভেশন। আমি কিছু জিনিস বলি, এটার উপরে কিছু কমেন্ট করি। আহ, এখানে যদি প্রবলেমে বলে দেওয়া থাকে তোমার এ বি যে রেঞ্জটা দেওয়া হচ্ছে, সেই রেঞ্জটা কি, রেঞ্জটা এই এ এবং বি দুইটাই অড হবে, তাইলে তো এক জিনিস, তাইলে তোমার এই ঝামেলা আর নাই। কিন্তু এ বি যদি অড না হয়, তাহলে তোমাকে এ এর নেক্সট অড কোনটা সেটা একটু বের করে নিতে হবে। অর্থাৎ তুমি ওই ইফ দিয়ে দেখে নিবা যে এটা কি অড কিনা, অড যদি না হয় তাহলে এর সাথে এক যোগ করবা। তারপরে ধরো ওই যে এ আই, ওইটার মধ্যে যে 6 নাম্বার লাইনে যেটা করলা, সেই কাজটা করলা। তারপরে এই হোয়াইল দিয়ে যখন এটা চালাচ্ছ, তখন এই এ আই প্লাস 1 যে করতেছো, এই জায়গায় +2 করে দিবা। তাহলে কি আমরা জাস্ট অড নাম্বার গুলো
থ্রুতে যাব, তাই না? সো মানে স্যার হ্যাঁ আগে অড বানায় তারপরে ওটাকে 2 করে বাড়াবো। হ্যাঁ, এটা যদি অলরেডি ধরো তোমাকে যদি ইনপুটে বলা না থাকে, প্রবলেমটাতে বলা না থাকে যে এটা অড দিবে, তাইলে তো তোমার এটা আসলে সে ইভেনও দিতে পারে। যদি বলা থাকে যে অড দিবে তাইলে তো ভিন্ন ব্যাপার, তাইলে তোমার এটাই ঠিক আছে। আর যদি বলা না থাকে তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যদি অড না হয় তাহলে এর সাথে আরো এক যোগ করে এটাকে অড করে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপরে হচ্ছে তুমি ওই 2 করে যোগ করে যাবা, 2 করে যোগ করে গেলেই প্রতিবার তুমি অড নাম্বার গুলো পাচ্ছ আর কি। জি স্যার, ঠিক আছে। আর স্যার আরেকটা হ্যাঁ প্রবলেম হ্যাঁ না স্যার, এটা একটু জানার ছিল। মানে হ্যাঁ এখানে জেড নম্বরে যেটা বলতেছিল কোশ্চেনে যে আহ, এরকম এটিএম মেশিন আর কি, আচ্ছা যেখানে একটা ব্যালেন্স দেয়া থাকবে এবং বিভিন্ন শর্তগুলো আছে। সেক্ষেত্রে আমাকে বলে নাই ব্যালেন্সের জন্য তুমি একটা ভেরিয়েবল বা ইনপুট নাও, এরকম বলে নাই। সেক্ষেত্রে কি আমি ব্যালেন্সটা এখানে এরকম উল্লেখ করে দিব 3000, নাকি স্যার এখানে একটা মানে এরকম কি ইনপুট? কনস্ট্যান্ট কিছু বলে দিয়েছে ব্যালেন্স 30,000 হবে বা এরকম স্যার আমি কিছু? হ্যাঁ না স্যার, এরকম কিছু বলে নাই স্যার। যদি এখানে না স্যার বলে বলছে যে, আহ, শুধু উম, বলছে স্যার যথেষ্ট ব্যালেন্স আছে পূজার অ্যাকাউন্টে। আচ্ছা, সো এখানে তুমি তোমার তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই আহ, তোমাকে এখানে কি কি যেন দিচ্ছে, কত টাকা উঠাবে স্যার আর কত টাকা ব্যালেন্স আছে, তাই তো? জি স্যার। সো তুমি তুমি জাস্ট এখানে তো তেমন মানে কঠিন কিছু নাই, মানে আমি দেখতেছি না, কারণ তুমি ওইটার সাথে 0.5 যেহেতু উঠানোর জন্য একটা কস্ট আছে, সেই কস্টটা যোগ করে যদি দেখো যে ওই পরেরটার চেয়ে উম, পরেরটার সমান বা ওই কত জানি নাকি স্যার? লাস্টে কত টাকা থাকা লাগবে এরকম কিছু বলেছে? স্যার এখানে বলছে যে 0.5 এর 5 মাল্টিপল থাকতে হবে। না না না, স্যার এক্সটা এই যে, হচ্ছে 5 এর মাল্টিপল থাকতে হবে। সো তুমি ওই এক্স যে টাকাটা তুলবে সেই টাকাটা আগে চেক করে নিবা যে এইটা কি 5 এর মাল্টিপল কিনা, মড 5 স্যার এক্স এগুলা মড 5। স্যার চেক করছিলাম, কিন্তু স্যার এখানে বলছে যে পূজার যথেষ্ট ব্যালেন্স আছে। এই স্যার অ্যাকাউন্ট ব্যালেন্স হ্যাজ এনাফ ক্যাশ। সেক্ষেত্রে কি ক্যাশটা তো আমার, আমি কি এখানে ম্যানুয়ালি দিয়ে দিব নাকি ইনপুট নিব স্যার? অবশ্যই ইনপুট নিতে হবে তোমার, তুমি প্রবলেমটাতে যাও একটু, আমি আর একটু বলি। আহ, জি তোমার স্যার। এখানে বলা হয়েছে পূজা উড লাইক টু উইথড্র এত ফ্রম অ্যান এটিএম, ওকে, দ্য ক্যাশ মেশিন উইল অনলি অ্যাকসেপ্ট। দেখো এখানে বলে দিচ্ছে যে কখন এটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? অর্থাৎ ক্যাশ মেশিনটা কখন এটা এই ট্রানজাকশনটা করতে পারবে সেটা বলে দেওয়া হচ্ছে। হুম, so the cash machine will only accept the transaction if x is multiple of 5 and Pooja's account balance has enough cash to perform the withdrawal transaction including bank charges। তার মানে পূজার অ্যাকাউন্টে যে সবসময় ব্যালেন্স থাকবে সেটা কিন্তু না। এটার মানে হচ্ছে যদি পূজার অ্যাকাউন্টে ব্যালেন্সটা এনাফ ব্যালেন্স থাকে উইথড্রয়াল চার্জ সহ, এবং এক্সটা যদি 5 এর মাল্টিপল হয়, শুধুমাত্র তখনই এটা একটা ভ্যালিড ট্রানজাকশন হবে। আর ভ্যালিড ট্রানজাকশন যদি হয় তাহলে তোমাকে কি করতে হবে, যেই অ্যামাউন্টটা তার দেওয়া আছে সেই অ্যামাউন্ট থেকে এই টাকাগুলা ডিডাক্ট করে তারপর তোমাকে, বা এই ডলারগুলো ডিডাক্ট করে তোমাকে লাস্টে কত তার অ্যাকাউন্টে আছে সেটা দেখাতে হবে। আর যদি এটা ভ্যালিড ট্রানজাকশন না হয়, জাস্ট তুমি যেই অ্যামাউন্টটা তার অ্যাকাউন্টে ছিল সেই অ্যামাউন্টটাই জাস্ট প্রিন্ট করে দিবা। নিচের উদাহরণগুলো দেখলে আরো একটু তোমার ক্লিয়ার হবে। ওই যে 30, সো 30 প্লাস 0.5 মানে 30.5। সো এটা 30টা এক্স, 30টাকে এক্স হিসাবে নিবা। সো এইটা 5 এর মাল্টিপল দেখাই যাচ্ছে। সো যদি এটা 5 এর মাল্টিপল হয় জি তার স্যার। মানে এই ট্রানজাকশনটা এই যে কেসগুলো আছে, মানে যে শর্তগুলো, তার একটা শর্ত পূরণ হলো। আর একটা শর্ত হচ্ছে তার ওই ইনক্লুডিং ব্যাংক চার্জ, অর্থাৎ ওই 0.5 যোগ করার পরে এটা হচ্ছে তোমার ওই তার টোটাল যে ব্যালেন্স আছে ওইটা থেকে কম হইতে হবে। সো 30.5টা 120-র চেয়ে কম, সো ভ্যালিড ট্রানজাকশন এটা।
তো তোমাকে এরপর ওই 120 থেকে এই 30.5 মাইনাস করে আউটপুটটা দিতে হচ্ছে। সেকেন্ডটা তারা এক্সাম্পল দিচ্ছে যে এটা একটা ইনকারেক্ট অ্যাটেম্পট, কারণ হচ্ছে এটা এই 42 যে রিডাক্ট করতে চাচ্ছে সেটা আসলে 5 এর মাল্টিপল না, সো এটা হবে না। সো এক্স্যাক্টলি তার অ্যামাউন্ট যত ছিল সেই অ্যামাউন্টটাই দেখো 120 120ই প্রিন্ট করে দিছে। আরেকটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, 120 টাকা আছে বা $120 আছে, $300 ই করতে চাচ্ছে, উঠাতে চাচ্ছে, সো হচ্ছে না। ঠিক আছে, জাস্ট 120 এর 120ই রয়ে গেল। ওকে জি স্যার, বুঝতে পারছি স্যার, আপাতত নাই স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই যে এই ধরনের যদি একটু সে হয়তো কিছু সময় দিয়েছে এই জন্য এই জিনিসগুলা দেখাতে পারছে। তোমরাও যদি একটু একটু করে সময় দাও দেখবা যে প্রতিদিন দেখো সে দুই একটা কিন্তু দেখায়, তো দেখাতে দেখাতে দেখবা যে তার কিন্তু অনেকগুলো প্রবলেম আসলে হয়ে যাবে বা সে প্র্যাকটিস করতেছে। তো তোমরাও এই জিনিসগুলো একটু কন্টিনিউ করার ট্রাই করো। আচ্ছা, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আজকে অনেকগুলো জিনিসই আমরা বা অনেকগুলো প্রবলেমই করার চেষ্টা করব, দেখি কতটুকু করা যায়। সো আমরা প্রথমত মানে কয়েকটা প্রবলেম যাওয়ার সময় কিছু কেস আসবে, সেই কেসগুলো ই করে নতুন নতুন জিনিস আমরা শিখব। সো এখানে কি বলতেছে দেখো, এই প্রবলেমটার নাম হচ্ছে ফাইন্ড দ্য রানার আপ স্কোর, অর্থাৎ রানার্স আপ এর স্কোর তোমাকে বের করতে হবে। গিভেন দ্য পার্টিসিপেন্টস স্কোর শিট ফর ইউর ইউনিভার্সিটি স্পোর্টস ডে, ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড দ্য রানার আপ স্কোর। সো স্কোর শিট দেওয়া আছে, তোমাকে রানার আপ বাই করতে হবে। ইউ আর গিভেন এন স্কোরস, এনটা নাম্বার বা এনটা স্কোর দেওয়া আছে। স্টোর দেম ইন এ লিস্ট এন্ড ফাইন্ড দ্য স্কোর অফ দ্য রানার আপ। সো তোমাকে বের করতে হবে রানার আপ যে তার স্কোরটা কত। ম্যাক্সিমাম যে সেটা তো বের করাই যায়, কিন্তু সেকেন্ড ম্যাক্সিমাম কত সেটা এখানে চাচ্ছে আমার কাছে, সোজা কথা। ঠিক আছে, দ্য ফার্স্ট লাইন কন্টেন্স n, দ্য সেকেন্ড লাইন কন্টেন্স an array a of n integers each separated by a space, sorry. সো এখানে তোমার nটা ইন্টিজার, প্রথমে n দিবে, nটা 10 এর মধ্যে হবে বলতেছে, 2 থেকে 10 এর মধ্যে। সো সর্বোচ্চ 10টা ইন্টিজার দিবে, এই 10টার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট কত সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, সো সেকেন্ড হাইয়েস্ট আমরা কিভাবে বের করব সেটাতে আমি আর একটু পরে আসি, আগে একটু একটা জিনিস দেখে আসি। তোমরা কি সর্টিং জিনিসটার সাথে পরিচিত? সর্টিং কি জিনিস বলতে পারবা কেউ? সর্টিং কি জিনিস? স্যার অর্ডার ওয়াইজ সাজানো। সাজানো, সোজা বাংলায় যদি বলি তাহলে সাজানো, অর্থাৎ 5 8 9 6 3 4 1 এরকম নাম্বার দেওয়া আছে এখানে, এটাকে আমাকে সাজাতে হবে 1 3 4 5 6 8 9, তাই তো? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এইভাবে সাজানো। সাজানো থাকার সুবিধা কি? সাজানো থাকার সুবিধা কি বলতে পারবা কেউ? স্যার, খুঁজে পেতে ভালো হয়। সহজ, হ্যাঁ, রাইট। ইমেজিন যে আমাদের ডিকশনারি এটা আছে, ডিকশনারিতে তুমি একটা ওয়ার্ড, এতগুলো ওয়ার্ড, মিলিয়নস অফ ওয়ার্ড সেখানে থাকতে পারে। সো তার মধ্যে থেকে তুমি একটা ওয়ার্ড খুঁজে বের করতেছো খুবই দ্রুততার সাথে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুঁজে বের করে ফেলতে পারতেছো। এটার কারণ কি? কারণ এখানে কোনো একটা অর্ডারে সাজানো আছে। আমরা এটাকে বলি লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার। লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার, এই অর্ডারে সাজানো আছে। লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার নিয়ে সার্চ দিতে পারো, এটাকে ডিকশনারি অর্ডার বলা হয়। লেক্সিকোগ্রাফিক্যালি, ওকে, লেক্সিকোগ্রাফিক বা লেক্সিকোগ্রাফিক্যাল বলতে বোঝায় যে ডিকশনারির যে অর্ডারটা না, এটাকেই বলা হয় লেক্সিকোগ্রাফিক অর্ডার। অনেক সময় এটাকে ডিকশনারি অর্ডারও বলা হয়। ঠিক আছে, ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে। সো এই জিনিসগুলো কিন্তু তোমার শুধুমাত্র এই যে বিভিন্ন টার্মগুলো আমরা শিখতেছি, এটা যে আমার এখানেই লাগবে এরকম না। তোমরা যখন বিভিন্ন কেমিস্ট্রির দিকের যে বইগুলো পড়বা ওখানেও এই বিভিন্ন অ্যালগরিদমে এই জিনিসগুলো থাকতে পারে। সো সেখান থেকে তুমি জেনে গেলা লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার কি জিনিস।
সো লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে সাজানো থাকে বলে তুমি সুন্দরভাবে এটা খুঁজে পাও। আচ্ছা, এখন নাম্বার গুলাও যদি আমরা এরকম সাজিয়ে রাখি, তাহলে তোমাকে এই এই যে ধরো উপরের যেই নাম্বারের এটা দিলাম, এটাতে তোমার একটা নাম্বার যদি বলি যে ওকে 10 এই নাম্বারটা আছে কিনা, তুমি এখন হয়তো নাম্বারের সংখ্যা এখানে কম, এই জন্য তুমি সহজে দেখে বলতে পারতেছো যে 10টা নাই, ঠিক আছে। কিন্তু নিচেরটা থেকে আরো সহজে বলে দেওয়া যায়, কারণ হচ্ছে এখানে একটা অর্ডারে আছে, তুমি জাস্ট 10 একটা জায়গায় থাকলে একটা জায়গায় থাকবে, সেখানে তুমি ডাইরেক্টলি তাকিয়ে দেখছো যে সেখানে আছে কিনা। এখানে আমাদের মাত্র 7টা নাম্বার, যদি আমাদের নাম্বারের সংখ্যা হয় 10⁵টা, তাহলে কিন্তু দেখে বলতে গেলে, এইটা দেখে বলতে গেলে তোমার প্রায় প্রতিটাই দেখে বলতে হবে, সো তোমার এখানে একটা বিরাট বড় টাইম যাবে। কিন্তু এইটা যদি হয় তাহলে তুমি কি করবা, তুমি মোটামুটি কয়েকটা জায়গায় দেখে বলে দিতে পারবা যে এই নাম্বারটা আছে কি নাই। যেমন ধরো ডিকশনারিতে আমরা মোটামুটি চেষ্টা করি মাঝামাঝির দিকে, বা মাঝামাঝির দিকে না, অনেক সময় তুমি ধরো তোমার ওখানে কিছু ইনটিউশন কাজে লাগাও যে ওকে, এটা যদি ওয়ার্ডটা যদি ইউ বা জেড এই ধরনের কোনো কিছু দিয়ে শুরু হয়, তাহলে তুমি শেষের দিকে যাও, বা মাঝের কোনো এলিমেন্ট এই এই ধরনের কোনো কিছু দিয়ে যদি শুরু হয়, মাঝামাঝি দিকে খোলার চেষ্টা করো। সো এই এই ধরনের তুমি কিছু স্ট্র্যাটেজি চালাতে পারো। সো তুমি যদি এটা না জানতা যে কোন দিকে, মানে এটা আসলে কোন দিকে থাকার সম্ভাবনা, তাইলে তুমি হয়তো মাঝখানেই ওপেন করতা। সো মাঝখানে ওপেন করতা, তারপরে যদি দেখতা যে ওকে ডান দিকে, তাহলে আবার ওইটাকে 2 ভাগ করতা। এইভাবে 2 ভাগ করে করে যদি তুমি কাজ করো, তাহলে দেখবা যে জাস্ট মিলিয়নস অফ নাম্বার তোমার এখানে থাকতে পারে, কিন্তু তুমি কয়েকটা নাম্বার দেখেই বলে দিতে পারবা যে এই নাম্বারটা আছে কি নাই। বা এখান থেকে এটা একটা ওয়ে। তারপরে তোমার ওই লার্জেস্ট নাম্বারটা কত, সেকেন্ড লার্জেস্ট কত, থার্ড লার্জেস্ট কত, কারণ এখানে যদি এটাকে আমরা বলি অ্যাসেন্ডিং অর্ডারে, সংক্ষেপে এরকম দেখানো হয় এএসসি, অ্যাসেন্ডিং অর্ডারে সর্টের, অর্থাৎ ছোট থেকে বড় যদি সাজাই। আর ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে বড় থেকে ছোট। সো একদিক থেকে যদি ছোট থেকে বড় হয়, শুরু থেকে ছোট থেকে বড় হইলে শেষ থেকে হচ্ছে বড় থেকে ছোট, তাই না? সো ডিসেন্ডিং অর্ডারে সাজাইলে সবচেয়ে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে যেটা থাকবে সেটাকে বলে তারপরে তারপরের বড়, এরকম করে করে থাকে জিনিসগুলা। এখন হচ্ছে তুমি যদি, তোমাকে যদি একটা কম্পিউটার প্রোগ্রাম লিখতে বলি যে এই জিনিসগুলা কিভাবে সাজায়, তুমি কিভাবে লিখবা? বা তোমাকে এরকম নাম্বার দিয়ে দেওয়া হলো, তুমি এটাকে কিভাবে সর্ট করবা? কেউ কি জানো কিভাবে সর্ট করবা? সো আলটিমেটলি সর্ট ফাংশন দিয়েছে। সর্ট ফাংশন, সো সর্ট ফাংশন কিভাবে কাজ করে, মানে ওইটা তো কেউ না কেউ লিখেছে, তাই না? ওটা একটা বিল্ট ইন ফাংশন। সেটা স্যার করি নাই। ওকে ওকে, থ্যাংক ইউ। বাট তোমার ভিতরের কিছু অন্তত 2-1টা জিনিস জানা ভালো, যে ওকে এইভাবে সর্টিং করতে হয় আর কি। এগুলো সর্টিং করার অনেক অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচ গুলোর ডিটেইলে আমরা যাব না কখনোই, কারণ হচ্ছে এই অ্যাপ্রোচ গুলা নিয়ে স্টাডি করে সিএসসির ওরা, বা ওরা এগুলা কিভাবে এফিশিয়েন্ট করা যায় সেগুলা নিয়ে ওরা কাজ করে। আমরা জাস্ট হয়তো সবচেয়ে সহজ যেই সর্ট, সেটাকে বলা হয় বাবল সর্ট, ঠিক আছে। সো বাবল সর্ট, এটার আমরা কোন একটা অ্যালগোরিদম কত ইফিশিয়েন্টলি কাজ করবে সেটা আসলে বিগ ও একটা নোটেশন আছে, সেটা দিয়ে প্রকাশ করি। বিগ ও বলতে বোঝায় যে, মানে এটা এস্টিমেট করা হয় যে এতগুলো অপারেশন লাগবে, কোনো ডাইরেক্টলি বলি না যে 5600 এতটা অপারেশন লাগতেছে, এরকম আমাদের দরকার নাই। আমরা হলো এস্টিমেট করি যে এখানে মোটামুটি কত রেঞ্জের লাগতে পারে। ধরো এনটা নাম্বার আছে, তাহলে এই বাবল সর্ট করার জন্য ফর এক্সাম্পল কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কয়ার। সো এই বিগো হচ্ছে এটা জাস্ট বোঝায় যে এর চেয়ে বেশি লাগার কথা না আর কি। এর এর সাথে কিছু কনস্ট্যান্ট যোগ বিয়োগ বা গুণ করলে এর মধ্যেই থাকে আর কি। কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে এই এন স্কয়ারের সাথে, এই জন্য এই বিগো টার্মটা আনা হয়। বাকি এই যে বিগো এর পরে এই যে ব্র্যাকেটের পরে যেই জায়গাটা, এই জায়গায় আমরা দেখাই হচ্ছে যে এটাতে কত, এটার কমপ্লেক্সিটি কত। এটা যত বড় হবে ততই হচ্ছে আমার কম্পিটিশনের টাইম বেশি লাগে আর কি। সো বাবল সর্টের কমপ্লেক্সিটি হচ্ছে এই বিগ অফ এন স্কয়ার,
অর্থাৎ nটা নাম্বার থাকলে তোমার অপারেশন লাগবে n স্কয়ারটা, ঠিক আছে? আর সবচেয়ে ইফিশিয়েন্ট যেই সর্টিং অ্যালগরিদম আছে সেই সর্টিং অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ সরি সেই সর্টিং অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বিগ অফ n log n। এই lg লিখলাম যে log এর ওটা যে দিলাম না, এই না দেওয়া মানে বোঝায় হচ্ছে এটা log 2 বেজ n কে এইভাবে লেখা হয় আর কি। আমরা প্রোগ্রামিং এ আমাদের ওই log 2 বেজ জিনিসটা বেশি লাগে, এই জন্য এইভাবে log লিখে ফেলি আর কি, log n। এটার মানে হচ্ছে log 2 বেজ n। ওই যে আমরা প্রতিবার 2 ভাগে ভাগ করতেছি যে, এই জন্যই আর কি তোমার এই log 2 বেজটা লাগে আর কি। যে 3 ভাগে ভাগ হইতো তাহলে log 3 বেজ n লাগতো আমাদের। সো 2 ভাগে ভাগ করতেছি এই জন্য log 2 বেজ n লাগে। সো এই অ্যালগরিদম এগুলা কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখবো না, সেগুলো আমাদের কনসার্নিং বিষয় না। জাস্ট খালি তোমাকে একটু দেখায় আসি এই ধরনের কত ধরনের সর্টিং অ্যালগরিদম আছে বা কি সেটা সম্পর্কে। এইগুলা কোনো পরীক্ষায় আসবে না বা এগুলা কিছু লাগবে না, তোমাকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। বিগো চিটশিট নামক একটা জিনিস আছে, সেখানে গেলে দেখা যায় এখানে একটা ওই বিগো কমপ্লেক্সিটি মানে কোনটা কত এটার একটা এস্টিমেশন দেওয়ার জন্য এই সাইটটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে log n বা বিগ অফ 1 যেটাতে কনস্ট্যান্ট জাস্ট n এর মান যতই হোক জাস্ট তুমি কয়েকটা অপারেশন করে বলে দিতে পারবা, সেটাকে আমরা বলি বিগ অফ 1, ঠিক আছে? এরকম 1 ব্যবহার করা হয় ভিতরে। সো বিগ অফ 1 এবং log n প্রায় কাছাকাছি। বিগ অফ n, n এর মান বাড়তে যখন থাকে আর একটু এদিকে যায়। বিগ অফ n log n হচ্ছে এই বরাবর যায়, ঠিক আছে? এটা হলো গ্রাফ, n এর মান বাড়তেছে। সো n স্কয়ার হচ্ছে এরকম, বিগ অফ 2 টু দি পাওয়ার n, বিগ অফ n ফ্যাক্টোরিয়াল, এরকম আর কি। সো কোনটার কমপ্লেক্সিটি কিরকম সেটার একটা আইডিয়া এখানে দেওয়া আছে, যে এটা এই লাল পোর্শনে যদি যায় তাহলে আসলে এটা খুবই হরিবল, অর্থাৎ কমপ্লেক্সিটি খুবই খারাপ, ব্যাড। এই জায়গায় থাকলে মোটামুটি ব্যাড, এই জায়গায় থাকলে ফেয়ার, এদিকে থাকলে এক্সেলেন্ট, এই ধরনের একটা দেওয়া হয়েছে। সো কমপ্লেক্স মানে সর্টিং অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা আমাদের একেবারে ফেয়ার এনে সর্ট করার মতো আসলে কিছু নাই। এই ব্যাড রিজন যেটা ওরা বলতেছে, এই ধরনের কমপ্লেক্সিটির কি আছে আর কি আমাদের অ্যালগরিদম আছে। এইখানে বিভিন্ন এইগুলি তোমাদের দেখে লাভ নেই, এগুলি এই তোমাদের যেটা দেখার জন্য এনেছি এটা হচ্ছে এই অ্যারে সর্টিং অ্যালগরিদম যেটা। হ্যাঁ, এইখানে দেখো এখানে অনেকগুলো সর্টিং অ্যালগরিদম দেওয়া আছে, স্পেস কমপ্লেক্সিটি এবং মেমরি কমপ্লেক্সিটি দেওয়া আছে, কুইক সর্ট। এখানে এই যে দেখো বাবল সর্ট আছে, বাবল সর্টের বেস্ট কেসে বিগ অফ n এ হয়ে যায়, আর এভারেজ কেসে n স্কয়ার, ওয়ার্স্ট কেসে n স্কয়ার লাগে আর কি। আর আমরা যেই সর্ট গুলো সাধারণত ইউজ করে থাকি সেগুলো হচ্ছে কুইক সর্ট অথবা মার্জ সর্ট, যেগুলোর কমপ্লেক্সিটি n log n এর মতো। বেস্ট কেস মানে হচ্ছে কি বলে এমন একটা কেস যেই কেসে তোমার খুব কম, সবচেয়ে কম সময় লাগে। তুমি যদি লাকি এনাফ হও, নাম্বারগুলা যেই অর্ডারে আছে সেই অর্ডার থেকে এটাকে সর্ট করার জন্য তুমি যদি লাকি এনাফ হও তাহলে এই ধরনের কমপ্লেক্সিটি লাগবে। আর ওয়ার্স্ট কেস মানে হচ্ছে তুমি যদি আনলাকি এনাফ হও, সবচেয়ে আনলাকি হও, তাহলে তখন তোমার এই ধরনের এভারেজ হচ্ছে যে মানে ওই ধরনের বেস্টও না ওয়ার্স্টও না। তুমি নাম্বারগুলা যেভাবে আছে তোমার এখান থেকে যে সর্ট করতে হবে সেইগুলো তুমি আসলে নরমাল, খুব লাকিও না আবার খুব আনলাকিও না, মাঝামাঝি আছে তখন। এই ধরনের অনেকগুলো সর্টিং অ্যালগরিদম, এগুলো তোমাদের জাস্ট একটা ওভারভিউ দেখানোর জন্য বললাম। আমরা হয়তো বাবল সর্টটা কিভাবে কাজ করে হয়তো এই এই জিনিসটা একটু দেখাতে পারি আর কি সর্বোচ্চ। তাও এখন দেখাবো না, এখন আমরা জাস্ট বলে যাব আর কি। সো পরবর্তীতে কোনো এক সময় বাবল সর্টটা কিভাবে কাজ করে, জাস্ট একটা সর্টিং অ্যালগরিদমের আন্ডারলাইং কাজের অর্ডারটা আসলে জেনে রাখা দরকার। সো এখন কথা হচ্ছে আমরা তো এফিশিয়েন্ট সার্চিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে পারবো না, তাইলে কিভাবে আমরা এই সর্টিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে পারবো না বলতে পারবো, কিন্তু আমাদের আরো পড়ালেখা করতে হবে, শিখতে হবে। সো আমরা কিভাবে করব কাজটা? সো সেটা করার জন্য খুবই সহজ ওয়ে হচ্ছে, এটার পরে একটা ক্রিয়েট করে দেখাই। ধরো একটা লিস্ট আছে আমাদের বি, এটার মধ্যে কিছু নাম্বার আছে, আমাদের যে নাম্বারগুলো সেগুলাই আমরা নেই। 58963415, 58963415,
4 1 এই নাম্বারগুলো নিলাম। এখন আমরা এখানে আমরা এটাকে সর্ট করে তারপর প্রিন্ট করতে চাই। সো প্রিন্ট এই যে কোনো জিনিস সর্ট করার জন্য বিল্ট ইন যে ফাংশনটা, সেই ফাংশনটার নাম হচ্ছে সর্টেড। সো সর্টেড এর মধ্যে আমরা এই বি কে পাস করে দিলাম, তাহলে সে কি করবে, এই বিটাকে সর্ট করে তারপরে আমাদের কাছে পাঠাবে এবং সেটা হলো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে। আমরা এটা রান করে দেখি, তাহলে সহজে বুঝতে পারবা। এই দেখো সুন্দরভাবে সে রান করে ফেললো এবং তোমাকে দেখালো। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস মনে রেখো, এই যে সর্টেড দিয়ে তারপরে বিটা দিলাম, এটাতে বি এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসলো না, বরং এই বি লিস্টটার সর্টেড অর্ডারে সর্ট করলে যেরকম আসে সেটা সে দেখালো। ধরো এ ইকুয়াল টু, আর একটু সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারবা এভাবে যদি দেখাই, বি এরপরে আমার এই এ প্রিন্ট করলাম, তারপরের লাইনে ধরো এখানে একটু লিখে আসি এ ইকুয়াল টু, সেম জিনিসটাই আমরা বি এর জন্য এখানে যদি লিখি বি ইকুয়াল টু বি, তাহলে সহজে সুন্দরভাবে বুঝতে পারবা। এই দেখো এর মধ্যে এটা সর্টেড করে তারপরে যে লিস্ট আছে সেটা আমরা এ তে অ্যাসাইন করে নিলাম, আর এটা বি এর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই, বি এর মধ্যে আগের মতোই। এখানে যদি এর জায়গায় বি লিখে দিতাম তাইলে ওই বি এর মধ্যে ওই একই জিনিস মানে এইটা রিপ্লেস হইতো, কিন্তু আমরা বি তে কোনো কিছু রিপ্লেস করি নাই। বি এর লিস্টটা নিয়ে এই বি এর লিস্টটাকে সর্ট করে তারপরে আমরা এর মধ্যে রাখলাম এবং এটা এই সর্টেড দেখাই যাচ্ছে এখানে 1 3 4 5 6 8 9, আর বিটা আগের মতো এই যে অর্ডার তুমি দিয়ে রেখেছো সেই অর্ডারে এই জিনিসগুলো এটার মধ্যে আছে ওই পজিশনে। ঠিক আছে, সো তুমি যদি এখানে ধরো বি ইকুয়াল টু এরকম লিখো তাইলেই কেবলই হবে, অথবা এটা যদি বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দিলে আসলে এটাও বাদ দিয়ে দেওয়া উচিত। জাস্ট যদি বিটা প্রিন্ট করো তাহলে এই সর্ট করার জন্য আমরা এইভাবে সর্ট করতে পারি। ওকে, আচ্ছা আমাদের এরকম থাকুক। সো এটা হচ্ছে সর্টিং, এবং সর্টিং তুমি যদি এরকম থাকে যে তোমার একটা লিস্টের মধ্যে ইন্টারনাল মানে কি বলে এটাকে, এটার একটা লিস্টের মধ্যে সাব লিস্ট থাকে, ঠিক আছে, এই লিস্টটার প্রতিটা এলিমেন্টই হচ্ছে আরেকটা করে লিস্ট। সো সেই ক্ষেত্রে কি হয় আমরা একটু রান করে দেখি। সো দেখা যাচ্ছে যে সে সুন্দরভাবে প্রথমে এই ফার্স্ট এলিমেন্টটা দিয়ে সর্ট করেছে, তারপরে সে সেকেন্ড, এই দেখো 5 এবং 5 দুইটা যখন মিলে গেছে তখন এই আলফাটাকে সে আগে নিয়ে আসছে, গ্রেডটাকে পরে নিয়ে আসছে, কারণ এ এবং জি এর মধ্যে এ আগে আসবে। ঠিক আছে, আলফা এবং গ্রেড এই দুইটাকে তুমি যদি ডিকশনারি অর্ডারে সর্ট করো তাহলে ডিকশনারির মধ্যে কোনটা আগে থাকবে, আলফা আগে থাকবে। সো এই জন্য এইটাকে আগে রাখছে, এটাকে পরে রাখছে। এখন তাইলে এটা তো খুবই সহজ হয়ে গেল, আমরা এরকম ভাবে ইনপুট নিব তারপরে আমরা প্রিন্ট করে দিব। এখন এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ম্যাপ নামক একটা ফাংশন আছে, সেই ফাংশনটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই। ধরো এখান থেকে যখন আমরা এই ইনপুটটা নিব তখন এই ইনপুটটা কিভাবে পাবো একটু দেখি। ধরো n ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে ইন্টিজারে তো কনভার্ট করতে হবে। ইনপুট আমরা জানি বাই ডিফল্ট ওটা হচ্ছে স্ট্রিং। সো ইনপুট নিলাম এবং সেটা n এর মধ্যে রাখলাম। এখন তোমার একটা এর পরের লাইনটা কিন্তু একটা স্ট্রিং হিসাবে আসবে। সো তুমি লাইন ইকুয়াল টু ইনপুট দিতে পারো। এখন কথা হচ্ছে তোমাকে প্রথমে এই ইনপুটটাকে কিন্তু স্প্লিট করতে হবে, তাই না? স্প্লিট যদি করো এখানে স্পেসও দিতে পারো। এরপরে কিভাবে জিনিসটা আসে আমরা একটু প্রিন্ট করে যদি দেখি লাইন, তাহলে এটা একটা লিস্ট হবে। 5 এর পরে এটা করব, রান করি আগে। সো প্রথমে ধরো 5 ইনপুট হিসেবে দিলাম, তারপরে একটা লাইন চাচ্ছে, সো সেই লাইনে আমরা আমাদের পেস্ট করার জায়গায় কই, ওকে পেস্ট। সো দেখো সে একটা লিস্ট তৈরি করে দিল, কিন্তু এর মধ্যে এইগুলা কিন্তু কোনোটাই এটার ভিতরে নাম্বার না বলতে ইন্টিজার না। সো এটার সাথে তুমি যদি 2 এর সাথে 3 যোগ করো 5 হবে না, কত হবে? 23 হবে।
কারণ স্ট্রিং তো কনক্যাটেনেট করে ফেলবে তুমি যদি একটার সাথে আরেকটা যোগ করো, কিন্তু আমাদের এগুলার থেকে দরকার হচ্ছে নাম্বার। তাহলে তুমি কি করবা, এই প্রতিটা লিস্টের প্রতিটা একটা ফর লুপ চালায় প্রতিটা ইটারেট করে করে এইগুলাকে ইন্টিজারে কনভার্ট করে তারপরে রাখবা, তাই না? ধরো আমরা একটা যদি এরকম করি, লাইন 0 ইকুয়াল টু ইন্টিজার লাইন 0 করে রাখলাম। তার মানে এই প্রথমটা ধরো n তো হচ্ছে 5, তারপরে এই যে প্রথমটা দেখো ইনভার্টেড কমার মধ্যে নাই, তার মানে এটা হচ্ছে ইন্টিজার, একটা ইন্টিজার হলো। এরকম ভাবে প্রত্যেকটাকে আমাদের ইন্টিজার করতে হবে, একটা ফর লুপ চালিয়ে হয়তো আমরা করতে পারি। সো সেই ফর লুপ চালিয়ে করার কাজটাকে সহজ করার জন্যই ম্যাপ একটা ফাংশন এসেছে। সো ম্যাপ ফাংশনটা কি করে, ম্যাপ ফাংশনটা হচ্ছে তুমি বলে দিবা যে ওই ফাংশনটা, এই যে যেমন ইন্টিজার ফাংশনটা তুমি চালাতে চাচ্ছ, ঠিক আছে? সো ম্যাপকে বলে দিবা যে আমাকে ইন্টিজার ফাংশনটা চালিয়ে দেন। ধরো লাইন না বলে আমি নাম্বার দিলাম, এখানে ম্যাপ ফাংশনটা আমি কল করলাম। প্রথমে হচ্ছে কোন ফাংশনটা এই লিস্টের প্রতিটা ইয়ের জন্য, প্রতিটা এলিমেন্টের জন্য কোন ফাংশনটা কল করা হবে সেই জিনিসটা আমি ধরো প্রথমে দিলাম। সো ইন্ট ফাংশনটা কল করতে চাচ্ছি কোন লিস্টের, এই লাইন লিস্টের। সো এটা দিয়ে দিলাম। এখন দেখো এখানে যদি আমরা নাম প্রিন্ট করি তাহলে কি আসে, আচ্ছা এটা ম্যাপ অবজেক্ট দেখাচ্ছে। এটা বেটার হচ্ছে নাম 2 ধরো দিলাম, 5 কি হলো ম্যাপ is not subscriptable। আচ্ছা ম্যাপটা তোমার ইয়েতে ইউজ করা যাচ্ছে না, এখানে ইউজ করা যাচ্ছে না। মানে এটা তাহলে ওই কে যেন বলছিলা যে ইয়েতে ইউজ করা যায় না, এটা সম্ভবত তাহলে ওদের এখানে একটু সার্চ দিয়ে দেখি কোনো আচ্ছা এটা আলাদা আবার লিস্টে কনভার্ট করে নিতে হয়, এর জন্য এখানে লিস্টে কনভার্ট করে নিলে আচ্ছা এইটা তাইলে তোমার ওই এখানকার যে পাইথনের ভার্সনটা সে হচ্ছে এটা ম্যাপটাকে তোমার ই হিসাবে নেয় আর কি, একটা অবজেক্ট হিসাবে নেয়। সো যার ফলে এখান থেকে তুমি লাস্টে কি চাচ্ছ এই ম্যাপটা থেকে বের করে আনতে সেইটা এখানে বলে দিতে হচ্ছে। অর্থাৎ আমি একটা লিস্ট চাচ্ছি, সো এটাকে লিস্টে কনভার্ট করে তারপরে নিতে হচ্ছে, তাইলে তোমাকে সে ঠিকঠাক মতো রেসপন্স করতেছে আর কি। এগুলি ভার্সন টু ভার্সন একটু ভ্যারি করে। সো এটা হয়তো তুমি আইডিয়নে যদি রান করো তাইলে হয়তো এটা মানে ওই লিস্ট অংশটা না দিলেও সে কিছু বলবে না, আমি জানি না বলবে কিনা। তবে ও হ্যাকার র্যাঙ্কের কম্পাইলার অবশ্যই কিছু বলে না, এটা আমি জানি। একটু ই করে দেখাচ্ছি, ওরা কি কোনো কিছু বলে কিনা সেটা একটু দেখে নেই। আচ্ছা ওদের এখানে তো প্রিন্ট করি নাই, কিন্তু যেহেতু সাকসেসফুলি রান করেছে তার মানে এটা ইটস ওকে, ঠিক আছে ইটস ওকে। এদের ক্ষেত্রে হয়তো ধরো যে ওই ম্যাপের জন্য যেই মানে আরো বিল্ট ইন ফাংশন হিসাবে অনেকেই এই যে এটাকে যে লিস্টে অটোমেটিক্যালি কনভার্ট করে নিতে হবে সেই জিনিসগুলো এখানে অটোমেটিক্যালি নাই।
সো যার ফলে তোমাকে এই জিনিসটা এখানে ওই লিস্টে কনভার্ট বা যেই ইয়েতে তুমি কনভার্ট করতে চাও সেই ইয়েতে কনভার্ট করে নিতে হচ্ছে আর কি। ঠিক আছে, এটা আমাদের এই হ্যাকার র্যাঙ্কে লাগবে না। হ্যাকার র্যাঙ্কে দেখো সুন্দরভাবেই সে ম্যাপ দিয়ে ইন্টিজারকে এই স্প্লিট করলো। এই স্প্লিটটা যে আমরা আলাদা একটা লাইনে করে আনছি সে এখানে করেই সেটাকে নিয়ে আসলো। সো যার এটা করার ফলে কি হচ্ছে, এতটুকু লেখার ফলে আমার ওই যে প্রতিটাই ইটারেট করে কাজ করতে হতো সেই জিনিসটা করতে হচ্ছে না। ঠিক আছে, এখন নাম্বার যে আমরা একটা পেলাম, এটার মধ্যে আবার একটু আর একটা সুন্দর জিনিস দেখাই। ধরো আমরা চাই প্রতিটা নাম্বারের স্কোয়ার বের করতে, তাহলে তোমার কি ওই যে একটা লুপ চালিয়ে এরপরে করতে হবে। আসলে স্কোয়ার ফাংশন আমরা একটু লিখি, স্কোয়ার এক্স রিটার্ন এক্স ইন্টু এক্স। ওকে, সো আমরা এটা স্কোয়ার করতে চাই, সো ম্যাপ দিয়ে সুন্দরভাবে স্কোয়ারটা করে ফেলা যাবে। আমরা এটা কপি করে নিয়ে আসি, এখানে লিস্টটা না দিয়ে, আচ্ছা পরে না দিয়ে দেখবো না, আগে তোমার এই যে আমরা এই নাম নাম অ্যারেটা যে আছে এখানে, নাম যে অ্যারেটা তৈরি হলো সেই অ্যারেটাকে আমরা কি করতে চাচ্ছি, প্রতিটা ভ্যালু এটার স্কোয়ার করতে চাচ্ছি। সো এখানে আমরা এই স্কোয়ার যে ফাংশনটা আমরা লিখলাম এই ফাংশনটাকে আমরা এখানে নাম দিয়ে দিলাম যে এই ফাংশনটা এই লিস্টার প্রতিটা ভ্যালুর উপরে রান করো। তারপর আমরা প্রিন্ট করি নাম, তাহলে আসো দেখি কি প্রিন্ট হয়। 5 কপি করে নিয়ে আসি। নেম স্কোয়ার ইজ নট ডিফাইন্ড, কেন আমি কি লিখলাম, নেম স্কোয়ার স্কোয়ার তো ডিফাইন্ড করা হলো। ও সরি সরি সরি, এখানে একটু বানান ভুল করে ফেলেছি। সো দেখো জাস্ট সে এটার স্কোয়ারটা করে নিল। এই লিস্ট জিনিসটা এখন একটু বাদ দিয়ে দেখি হয় কিনা, না হওয়ারই কথা, তারপরে একটু দেখতেছি যে নিজের লিস্টের উপরেও কাজটা ওই ম্যাপ অবজেক্ট দেয়। সো আসলে ওইটা এভাবেই করা লাগবে। এটা তোমার কি বলে, আমাদের গুগল কোল্যাবের এটা একটা ড্রব্যাকসই বলতে পারো। কারণ তার এখানে ওই ফাংশন বিল্ট ইন, যে ম্যাপটাকে যে লিস্টে কনভার্ট করে দিতে হবে বা ইয়েতে কনভার্ট, কোন একটা কিছুতে কনভার্ট করে দিতে হবে, সেটা আসলে সে ডাইরেক্টলি বুঝতে পারে না। তো তোমাকে সেটা আলাদা করে কনভার্ট করে নিতে হচ্ছে। যাই হোক, এইটা কিন্তু ওই জায়গায় রান করবে, অর্থাৎ এটাকে তুমি যদি ধরো এখানে দাও তাহলে এখানে কিন্তু এটা রান করবে, এটাতে সমস্যা নাই। ওকে, সো রান করতেছে, কোনো সমস্যাই হচ্ছে না। সো এখানে আমাদেরকে সে যেটা বলেছে সেটা আসলে খুবই সহজ জিনিস বলেছে। একটু রান করে এটা এই জায়গা মতো রাখি, তাহলে থাকলো আর কি। আচ্ছা, আমি এই প্রবলেমের ডেসক্রিপশন পুরোটা নিয়ে আসি, তাহলে এই প্রবলেমটার সবকিছু আমরা এখানে লিখতে পারবো। এই প্রবলেমের নাম হচ্ছে ফাইন্ড দ্য রানার আপ। ঠিক আছে, ওকে, এখানে আজকে হচ্ছে নভেম্বর 9, তাই তো, দিয়ে দিলাম। এরপর হচ্ছে কোড। আচ্ছা, সো এখন কথা হচ্ছে এখানে অলরেডি তারা কিছু অংশ এই ইনপুট নেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো এখানে করে দিয়েছে। তুমি চাইলে এটা কপি করে নিতে পারো, চাইলে তুমি তোমার মতো করেও করতে পারো। সো আমরা একটু লেজি, এখান থেকেই কপি করে নেই। ইফ নেম ইকুয়াল মেইন মানে হচ্ছে তারা জাস্ট তোমার এরপরে কি কিছু নাই। আচ্ছা, তারা হচ্ছে এই নেম এটাকে তোমার ওই এখান থেকে ওই নেম হচ্ছে কোন স্পেসে কাজ করতেছো সেটা আর কি। সো এটা মেইন
বলতে এটাই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইন ফাংশনের একটা ব্যাপার আছে, তো সেটার সাথে একটা সামঞ্জস্য রেখে তারা এই নেম নামক একটা ভেরিয়েবল রেখে রাখছে যেটার মধ্যে এই ধরনের মেইন আছে। সো ওইটার সাথে সামঞ্জস্য রেখে এই জিনিসটা করা হয়। এটা তেমন কিছু না, এটা তুমি যদি বাদ দাও তাহলে কোনো সমস্যা নাই। তো এরা এরা যেহেতু এখানে লিখছে ওই সামঞ্জস্যটা রাখছে, আমরা সেটা রাখলাম, জাস্ট আর কিছুই না। এখন তোমাকে বলা হচ্ছে যে এই যে অ্যারেটা আছে এটাকে, এই ম্যাপ, এটা আমরা একটু চেঞ্জ করে লিস্ট করে নেই, কারণ আমরা জানি এখানে একটু লিস্ট চাইলে লিস্ট বলে দিতে হয়, তারা আলাদাভাবে বুঝে না। সো এরপরে আসো প্রিন্ট, আমাদেরকে প্রিন্ট করতে হবে, কি প্রিন্ট করতে হবে? প্রিন্ট আগে এটাকে সর্ট করতে হবে, সর্টেড অ্যারে, অ্যারেটাকে সর্ট করতে হবে, তারপরে সেকেন্ড রানার আপ। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে একটু ভুলে গিয়েছি, এটা এখানে দেখিয়ে ফেলি। ধরো তুমি যখন সর্ট জিনিসটা করবা, এটার মধ্যে আসলে সর্ট জিনিসটা করবা, তখন তুমি চাইলে এটাকে রিভার্স অর্ডারে, এটা তো আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করলাম, সো ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই, তখন কি করব? তখন এখানে তোমার একটা প্যারামিটার দেওয়া যায়, রিভার্স, রিভার্স ইকুয়াল টু, তখন ট্রু করে দিতে হয়। অর্থাৎ আমরা এটাকে সর্ট করার পর রিভার্স করা চাই, তার মানে হচ্ছে এটা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড চাচ্ছি। সো এই দেখো এটা ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেল। সো আমরাও এখানে আসলে ডিসেন্ডিং অর্ডারে সর্ট চাচ্ছি, ঠিক আছে, কারণ আমাদের বড় থেকে ছোট, সেকেন্ড রানার আপ যেহেতু, সো বড় থেকে ছোট সাজাতে হবে। সো সর্টেড, এখানে অ্যারের পরে আমরা পাঠাচ্ছি রিভার্স ইকুয়াল টু ট্রু। এইটার সেকেন্ড এলিমেন্টটা আমরা চাচ্ছি, অর্থাৎ 0তম এলিমেন্ট, তারপর 1তম এলিমেন্টটা আমরা চাচ্ছি, ঠিক আছে, ওটা প্রিন্ট করতে চাচ্ছি। সো এইটা আসলে সে একটা তোমাকে অ্যারে রিটার্ন করবে, এটা চাইলে তুমি অন্য একটা ভেরিয়েবলে নিয়ে নিতে পারো, নিয়ে তারপরে তার 1তম ইন্ডেক্সটা, ওইটা একটা লিস্ট হবে, সো এই লিস্টের 1তম ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট করতে পারো। সো আমরা এটা ডাইরেক্টলি এখানে লিখে ফেললাম আর কি। ওকে, আসো তাইলে দেখি এখানে এটা রান করে কি হয়। এখানে 5 6 আসতেছে, কারণ কি 6 দুইটা আছে। আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার হলো, তারা চাচ্ছে ম্যাক্সিমাম, সেকেন্ড ম্যাক্সিমামটা, তার মানে এটাকে ইউনিক করতে হবে আর কি, যেহেতু কিন্তু যদি সেকেন্ড ম্যাক্সিমাম না থাকে তখন কি হবে? রানার আপ স্কোর। ওকে, সো এখানে আর একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে তোমার শুধুমাত্র ইউনিক নাম্বার গুলো তারা কাউন্টে নিচ্ছে। এখানে 6 আসছে, কারণটা একটু যদি দেখো, ধরো অ্যারে সর্ট লিখে আমরা এই জিনিসটা সর্টেড অর্ডারে যে আসছে সেই জিনিসটা তোমাদেরকে একটু দেখাই, তারপরে ওখানে অ্যারে সর্ট এখানে প্রিন্ট করি, একটু প্রিন্ট অ্যারে সর্টটা, তারপরে হচ্ছে তোমার অ্যারে সর্ট একটু প্রিন্ট। সো 5, তারপরে হচ্ছে তোমার এই নাম্বারগুলো দিলাম। সো 6 6 5 3 2, যেহেতু 5টা নাম্বার আছে এরকম। সো এটা ইউনিক করার জন্য কিভাবে করতে হয় সেটা একটু সার্চ দিয়ে দেখে আসি। হাউ টু ফাইন্ড ইউনিক ভ্যালুস ইন এ লিস্ট ইন পাইথন। গেট ইউনিক ভ্যালুস ফ্রম এ লিস্ট, এটা তুমি খুব সহজেই পেয়ে যাবা, দেখবা তারা ইউনিক লিস্ট, এটা তো তারা প্রোগ্রাম করে করছে। প্রোগ্রাম করে তো সবাই করতে পারে, মানে করা যায়, কিন্তু আমি দেখতেছিলাম কোনো বিল্ট ইন ফাংশন আছে কিনা। I was searching for a built-in function. Oh, set দিয়ে করা যায়। এটা একটা ওয়ে। সেটের প্রপার্টিজ, ম্যাথমেটিক্যাল সেটের প্রপার্টিজ তো তোমরা জানো, সেটা কি করে? ম্যাথমেটিক্যাল সেটের মধ্যে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলা থাকে, তাই না, ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। সো এখানেও সেই সেটের কনসেপ্টটা নিয়ে আসা যায় এইভাবে, অ্যারে সর্ট ইকুয়াল টু সেট অ্যারে সর্ট,
ঠিক আছে, এইটাকে সেটে নিলাম, সেটে নেওয়ার ফলে যেটা হবে, এখানে একটু প্রিন্ট করে দেখি কি হয়। আচ্ছা, এটা 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 পরে এটা ভুলে যাও। সেটে নেওয়ার ফলে সে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে ফেলতেছে। এই সেটটা আর একটু আগে নিলে ভালো, তাইলে আমাদের ওই সর্টেড রিভার্স, জাস্ট এটা আমরা এখানে করে ফেলি। আচ্ছা, অ্যারে সেট, আচ্ছা অ্যারে সর্ট তো এখানে দেওয়া ঠিক হবে না, এখানে দিতে হবে অ্যারে। সেটা এখানে এভাবে হবে কিনা আমি জানি না, দিয়ে দেখি আরো শর্টকাট হয়ে আছে, সেভাবে করলে হয়ে যাচ্ছে। হুম, তোমার এই পুরা সেটটা এখানে আসতেছে, তারপরে এভাবে করলে হয়ে যাচ্ছে। এটা লিস্টে কনভার্ট করা লাগতেছে না, তারা অটোমেটিক্যালি কোনোভাবে করে দিচ্ছে আর কি। সো অনেক সময় যেটা দরকার হয়, এই সেটটা করার পরে তারপরে আবার এখানে লিস্ট করে ফেলতে হয় আর কি। অনেক কম্পাইলারে এটা একটু ঝামেলা করতে পারে, সো এটা একটু মনে রেখো। অনেক জায়গাতে এটা করা লাগে, সব জায়গায় আবার করা লাগে না। সো এটাকে আমরা কমেন্ট আউট করে দিতে পারি 5, সো 5। এটা আমরা একটু এখানে সাবমিট করে দেখি কি বলে ওরা। হোপফুলি ওরা মাইন্ড করবে না। আগে একবার রান কোড দিয়ে দেখা ভালো, কারণ হচ্ছে ওদের এখানে সবকিছু ম্যাচ নাও করতে পারে। সো হয়ে গেল এটা। ওকে, সো এটার মধ্যে তেমন কোনো সমস্যা নাই। প্রথমে আমরা একটু ওভারভিউ দিই। প্রথমে n নিলাম, এটা ইন্টিজারে কনভার্ট করলাম, তারপরে হচ্ছে ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার ফলে ওই যে আমাদের এই নাম্বারগুলো, এটা একটা স্ট্রিং হিসাবে আসলো। তারপরে স্প্লিট দিলাম, যখন স্পেস অনুযায়ী এটা স্প্লিট হয়ে এটা একটা অ্যারে হয়ে গেল, সরি লিস্ট হয়ে গেল। এখন এই লিস্টের উপরে আমরা একটা ফাংশন চালাতে চাই, সেটা হচ্ছে ইন্ট ফাংশনটা চালালাম, চালিয়ে এরপরে এইটাকে মানে এই ম্যাপ দিয়ে হচ্ছে ইন্ট ফাংশনটা চালালাম, তারপরে এই ম্যাপের অংশ হিসেবে এটাকে লিস্টে কনভার্ট করার জন্য লিস্ট ফাংশনটার মধ্যে এই জিনিসটা দিতে হয়, দিলাম। সো এই অ্যারেটা আসলো হলো এই নাম্বারগুলার অ্যারেটা এটা। সো এরপরে এটাকে সেটে যদি কনভার্ট করি, তার মানে হচ্ছে এখান থেকে ইউনিক ভ্যালুগুলা সে জাস্ট নিয়ে আসবে, তারপরে এটাকে লিস্টে কনভার্ট করে আবার লিস্টে নিয়ে আসলাম। সেটটা অনেক জায়গায় টাপল হিসাবে দেয়, সো সেই ক্ষেত্রে তোমাকে লিস্ট করে নেওয়াটা ভালো আর কি। তারপরে এই অ্যারেতে সর্টেড অবস্থা এটা আছে। এখন এইটা সেটের মধ্যে সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে রাখে। এইটার মধ্যে কি কোনো ভ্যালু দেওয়া যায় কিনা ওরা, আচ্ছা যাই হোক, এটা সেটের মধ্যে ডাইরেক্টলিও ডিসেন্ডিং অর্ডার সর্ট করার ওয়ে আছে কিনা আমি জানি না, থাকতে পারে। বাট আমরা এটা নিয়ে তারপরে এটাকে জাস্ট রিভার্স করে দিলাম, ঠিক আছে। রিভার্স করে দিয়ে তারপরে এখানে রাখলাম এবং সেটাকে মানে এটা হচ্ছে জাস্ট রিভার্স অর্ডার সর্টেড ইউনিক ভ্যালুগুলো, এবং সেখান থেকে আমরা এটা প্রিন্ট করে দিলাম। ওকে, সো এরপরে তো আমরা এখানে সাবমিট করেই ফেললাম, ঠিক আছে। সরি, কপি করা ছিল হচ্ছে আরেক জিনিস, মানে প্রোগ্রামটা পুরোটা। ওকে, সো এই প্রবলেমটা আমাদের হয়ে গেল। এটা তোমরা দেখবা, কোনো সমস্যা থাকলে কোনো জায়গায় সমস্যা মনে করলে বলবা। আচ্ছা, সিমিলার এই প্রবলেমটা হচ্ছে মোটামুটি কাছাকাছি। এখানে বলা হয়েছে হচ্ছে যে সেম যদি হয়, অর্থাৎ 5 জনের সর্বোচ্চ 5 জনের ইনফরমেশন দিবে, প্রতিজনের নাম্বার সহ দিবে। এখানে শুধু নাম্বারগুলো দিছিল, নাম কিন্তু দেয় নাই, মনে রেখো, এই ফাইন্ড দ্বারা না রাপে। আর এখানে প্রত্যেকের নাম, প্রথমে নাম দিবে, তার নাম্বার দিবে, তার নাম দিবে, স্কোর দিবে, নাম স্কোর, এভাবে করে যাবে। এখন তোমাকে কি বের করতে হবে? There are always one or more students having second lowest grade. So second lowest grade কে পেয়েছে সেটা তোমাকে এখানে বলে দিতে হবে আর কি, সেকেন্ড লোয়েস্ট গ্রেড
এত এখানে একটা ব্যাপার হলো 20, আচ্ছা লোয়েস্ট চেয়েছে তাই তো, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে সে, তারপর সেকেন্ড লোয়েস্ট হচ্ছে 50। সো 50 এর মধ্যে বেটা এবং আলফা আছে, সো দুইটাই তোমাকে এই করতে হবে, সেকেন্ড লোয়েস্ট গ্রেড। ওকে, সো এটা এটা আমরা নেক্সট দিন করব। তোমরা এটা নিজেরা একটু করার ট্রাই করো, সেকেন্ড লোয়েস্ট গ্রেড কিভাবে এই করা যায়। আমরা আরো সহজ দুই একটা দেখি। এটা লিস্টের উপরে কিছু কাজ, এটাও আমরা পরের দিনের জন্য। এটা খুবই সহজ একটা জিনিস, এটা একটু করা যায় যেহেতু সহজ। আমি একেবারে যেগুলো সহজ আজকে সেগুলোই আরো ধরছি। আমরা হয়তো আর 5-7 মিনিট নিব আর কি। এই প্রবলেমটা টাপলস প্রবলেমটার নাম। সো এর আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে আর টাপল থাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সো টাপলের বৈশিষ্ট্য হচ্ছে এটা এডিটেবল না। অন্যদিকে লিস্টকে আমরা দেখেছি যে কোনো একটা এডিট করতে পারতেছি। ওকে, টাপলের অনেক সময় মানে সেম তুমি যা ইনফরমেশন পাঠাচ্ছ ওই পাশ থেকে সেম ইনফরমেশনটা পাচ্ছে কিনা বা ওই পাশ থেকে সেম ইনফরমেশনটাই রিসিভ হচ্ছে কিনা সেটা কি বলে ইন্টিগ্রিটি চেক করার একটা ওয়ে হচ্ছে হ্যাশ। ঠিক আছে, সো এখানে জাস্ট ওরা যেটা করবে সেটা হচ্ছে তোমাকে এনটা নাম্বার দিবে। ঠিক আছে, এই এনটা নাম্বার দিয়ে তুমি এনটা টাপল তৈরি করবা এবং সেই টাপল তৈরি করার পরে এনটা টাপল তৈরি করার পরে কি হবে, সেটার উপর একটা হ্যাশ তৈরি করবো। হ্যাশটা কিভাবে তৈরি করে ওরা বলে দিয়েছে এখানে, তো আমরা সেটা একটু করে দেখি। ধরো প্রথমেই আমাদেরকে এনটা নাম্বার ইনপুট নিতে হবে, ওরা অনেক দূর করে দিয়েছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি ওরা কি করলো। জাস্ট ইন্টিজার, প্রথম ইন্টিজারটা ইনপুট নিল, তারপরে পরের এটা নিয়ে ম্যাপ করে নিচ্ছে। এখানে আমাদের এখানকার ক্ষেত্রে একটু লিস্ট নামক একটা জিনিস এখানে লাগানো লাগবে, সেটা আমরা জানি। আচ্ছা, একটা জিনিস একটু দেখে নেই, প্রিন্ট ইন্টিজার লিস্ট যেটা লিখলো এটাকে লিস্ট না দিয়ে ডাইরেক্ট টাপল নেওয়া যায় কিনা এটা একটু দেখবো আর কি। 2 1 2, হ্যাঁ ডাইরেক্ট টাপল নেওয়া যায়। সো এখানে ডাইরেক্টলি এই ম্যাপ যেটা এটা নিয়ে এটাকে ডাইরেক্ট টাপলে নিয়ে নিলাম। টাপলে নিয়ে আমাদেরকে বলেছে যে এই যে টাপলটা আসবে এই টাপলটাকে তোমার হ্যাশ করে প্রিন্ট করার জন্য। সো আমরা যদি এই মানে লিস্টের জায়গায় জাস্ট টাপল লিখেছি, তার মানে এটা টাপল হয়ে গেছে। এই যে দেখো জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সে এই করছে। সো টাপলের একটা বৈশিষ্ট্য হলো তুমি এটাকে এডিট করতে পারবা না। যেমন ধরো, ঠিক বলতেছি কিনা একটু দেখে নেই, 0 = 6 এটা করা যায় কিনা একটু দেখি। এটা একটু 2 1 2, এই যে দেখো টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। অর্থাৎ তুমি আমার লিস্ট হইলে কিন্তু এটা যদি লিস্ট হইতো, লিস্টে কনভার্ট করে দেখাই, 2 1 2 লিস্ট হলে কিন্তু তুমি ডাইরেক্টলি এইভাবে একটা ভ্যালুকে অ্যাসাইন করে ফেলতে পারতা, কিন্তু টাপল এটাকে বলা হয় ইমমিউটেবল। ঠিক আছে, ইমমিউটেবল। সো ইমমিউটেবল যে সমস্ত ভেরিয়েবল গুলো সেগুলো হলো নিজে একটা অবজেক্ট, এটাকে আর চেঞ্জ করা যায় না। সো টাপল হচ্ছে ওই ধরনের একটা জিনিস, এটাকে ওই ধরনের ওইভাবে চেঞ্জ করা যায় না। ঠিক আছে, ইমমিউটেবল, যার ফলে এটাকে ডাইরেক্টলি চেঞ্জ করা যায় না। এটাকে এই আমরা প্রকাশ করি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। সো এটাকে আমরা ওই
আমরা যে টাপলটা পেলাম ইন্টিজার লিস্ট, এই লিস্টটা দিয়ে 1 2 3 এরকম আরো মানে 1 থেকে শুরু করতে হবে এমন না, যে কোনো নাম্বার আসতে পারে, এনটা নাম্বার আসবে আর কি। ঠিক আছে, এনটা নাম্বার আসলো, সেটাকে আমরা টাপলে কনভার্ট করলাম, এবং এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যাশ, তাই তো? হ্যাশ করে আমরা জাস্ট হ্যাশটা প্রিন্ট করে দিলাম। সো আসো প্রিন্ট করি। আমাদের এখানে হচ্ছে 2 1 সরি, স্পেস দিয়ে প্রিন্ট করতে হবে, 1 স্পেস 2। দেখো এই যে এখানে এক্স্যাক্টলি যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই প্রিন্ট হলো, সেটা হচ্ছে হ্যাশ। অনেক সময় এরকম পাসওয়ার্ড, তুমি যদি পাসওয়ার্ড দিয়ে রাখো, এই পাসওয়ার্ডটা আমি করে এইভাবে স্টোর করে রাখলাম। পাসওয়ার্ড তুমি যেই পাসওয়ার্ড গুলো দাও, ফেসবুক বা গুগল, এদের কিন্তু কোনো অধিকার নাই তোমার এই পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে রাখা। ঠিক আছে, এটা এই তো তোমার কোনো কোম্পানি যদি তার ইউজারদের পাসওয়ার্ড ফুললি প্লেন টেক্সটে রাখে, সেই কোম্পানির বিরুদ্ধে তুমি চাইলে মামলা করে দিতে পারো আর কি, কারণ প্লেন টেক্সটে পাসওয়ার্ড রাখাটা নিষেধ। মানে এটা আমাদের দেশে এই ল আছে কিনা আমি জানি না, তবে ইউএস বা এইসব দিকে যেসব দেশে ধরো মানে সাইবার আইন বা এই ধরনের জিনিস আছে, সেসব দেশে এটা আছে যে তোমার কোম্পানির সাইবার আইন আর কি। সো তুমি যদি ডাইরেক্ট প্লেন টেক্সটে রাখো, তাহলে তাহলে তুমি কিভাবে বুঝবা যখন সে নেক্সট টাইম লগ ইন করতে আসবে, তখন তুমি কিভাবে বুঝবা যে তারই পাসওয়ার্ড এটা, যদি প্লেন পাসওয়ার্ডটা না রাখতে পারো? বলো তো দেখি। ফেসবুকে তুমি একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলা, ঠিক আছে, পরবর্তীতে সে যখন এসে লগ ইন করবে, তখন তো তুমি তার পাসওয়ার্ডটা জানো না, তাহলে কিভাবে বুঝবা সেই কি এই ব্যক্তি কিনা? কেউ বলতে পারবা? ধরো এখানে আমি একটা মানে কোনো একটা দিয়ে একটা পাসওয়ার্ড দিলাম, এবিসি, সরি, abc@cde.com, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, ধরো সামথিং লাইক দ্যাট। এখন তুমি একটা লগইন, সরি, এটা ধরো ক্রিয়েট অ্যাকাউন্টের সময় একটা পাসওয়ার্ড দিলাম। সো লগইন করার সময় তোমার কাছে কিন্তু ওই প্লেন পাসওয়ার্ডটা নাই। তাহলে এখন যে আমি লগইন করব, তুমি কিভাবে বুঝবা যে মানে ফেসবুক কিভাবে বুঝবে যে আমারই বা আমি সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি? কারো কি কোনো আইডিয়া আছে? আমি কি বলতে চেষ্টা করতেছি সেটা বুঝতে পারতেছো কিনা, এটা আগে বলো। চ্যালেঞ্জটা কি? আমি ছেড়ে দিব, জাস্ট একটু কমিউনিকেট স্যার করো। এখানে মেবি আরেকটা কনভার্সন হয়ে যায়। আরেকটা কনভার্সন? জি স্যার। আরেকটা কনভার্সন বলতে? আমি যে পাসওয়ার্ডটা দিলাম হুম, ওইটাকে মানে তারা ডিরেক্টলি জানতে পারবে না, বাট ওইটাকে কোনো একটা কোড আকারে জাস্ট ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য আলাদা কোনো কোড থাকবে। পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে কিন্তু থাকে না। ধরো আমি এখানে পাসওয়ার্ড যদি XYZ দিয়ে থাকি, সেই পাসওয়ার্ডটা সে কিন্তু কখনোই জানতে পারবে না, বুঝতে পারছো? কিন্তু তুমি যেটা বলেছো সেরকমই কাছাকাছি আর কি। সো যেটা সে করে সেটা হচ্ছে এরকম হ্যাশ রেখে দেয়। আর আমি যখন পাসওয়ার্ডটা দিছি, সেই পাসওয়ার্ডটারও হ্যাশ রেখে দিয়েছে। আমি যখন লগ ইন করার সময় পাসওয়ার্ডটা দিচ্ছি, তখন সে কি করতেছে, এইটার হ্যাশটা জেনারেট করতেছে। হ্যাশটা জেনারেট করে তারপর ওই যে আগে পাসওয়ার্ড দেওয়ার হ্যাশটা যে সেভ করে রাখছিল, সেটার সাথে ম্যাচ করতেছে। যেমন ধরো এই যে 1 2 দিয়ে তার এই যে হ্যাশটা তৈরি হয়েছে, সেম আমি এখানে 1 2 দিয়ে তৈরি করতেছি, সেম হ্যাশটাই জেনারেট হচ্ছে। সো একই জিনিসের জন্য সবসময় একই হ্যাশ তৈরি হবে। সো পাসওয়ার্ডটা যে তুমি যে পাসওয়ার্ডটা দিচ্ছ, সেটার হ্যাশটা যে সে রাখতেছে, পরেরবার তুমি পাসওয়ার্ডটা দিলে সে জাস্ট ওই হ্যাশটা মিলিয়ে দেখবে, যে হ্যাশ করে তারপরে মিলিয়ে দেখবে যে হ্যাঁ তোমার পাসওয়ার্ডটা মিলতেছে কিনা, বুঝছো? সো প্লেন টেক্সটে আসলে রাখতেছে না। আচ্ছা, সো তোমাদের মনে আরো কোশ্চেন থাকতে পারে যে তাইলে যদি একটাই পসিবল হয়, তাইলে আবার এখান থেকে আমার পাসওয়ার্ডটা কি বের করার কোনো ওয়ে নাই? এগুলি আসলে অনেক ব্যাপার স্যাপার আছে, বলতে থাকলে বলতে থাকতেই হবে। এটার আবার রিভার্স ওয়েও অনেকে বের করে, আবার এই জন্য ওই অ্যালগোরিদমটা, হ্যাশের অ্যালগোরিদমও আরো উন্নত করে যেন বের না করা যায়। এরকম বহুত খেলাধুলা আছে আর কি। এইগুলাই হচ্ছে একটা খেলা আর কি। সিকিউরিটিতে ধরো তোমার আহ নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতেছে, আবার ওই হ্যাকার বা যারা আসলে আহ জানে এগুলি সম্পর্কে, তারা এটাকে কিভাবে ব্রেক করা যায় সেই জিনিসগুলো বের করতেছে। এভাবেই চলতেছে খেলা, বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের আজকে আসলে বেশি সময় নাই আর, আমাদের সময় আসলে অ্যাকচুয়ালি শেষ হয়ে এসেছে, তাই
আমরা জাস্ট এটাই, হ্যাঁ ঠিক আছে, এটা সাবমিট করে দেই। সো ওকে, তারা আরো বিভিন্ন দিয়ে দেখলো যে ওকে ঠিক আছে। সো আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। এরপরে আমরা আরো কিছু প্রবলেম দেখব। সোয়াপ কেস, স্প্লিট জয়েন, ইউর নেম, এগুলি সহজ আছে, এগুলি তোমরা সহজেই পারবা। সো কন্টেস্টের টাইম কিন্তু বলেছি আর বাড়ানো হবে না। সো তোমরা যারা মানে খুব বেশি সময় মনে হয় এখানে নাই, 2 দিনের মতো আছে। সো এর মধ্যেই যা করার করে ফেলতে হবে। ঠিক আছে, কতজন করেছো? 17 জন। সো স্টিল অনেক কম। তোমরা একটু এটাকে একটু সিরিয়াসলি নাও, করে ফেলবা ওগুলো। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে করে ফেলতে পারো। স্যার ভিডিও হ্যাঁ। লেকচারটা যদি ইউটিউবে দিয়ে দিতেন। হ্যাঁ, ভিডিও লেকচারটা তো গত দিনেরটা আসলে তখনই তৎক্ষণাৎ দেই নাই, পরে আজকে আপলোড করেছি। তোমাদের এই ওভারভিউ যেটা দিয়েছিলাম সেটাটা অলরেডি আপলোড করে দিয়েছি। আজকেরটা আপলোড করে দিব, সমস্যা নাই। তোমার ওই প্লে লিস্টে যদি যাই তাহলে তুমি ইয়েতে পাবা আমাদের এটার মধ্যে। তো এই যে এটা হচ্ছে ওভারভিউ অফ প্রিভিয়াস টপিকস এন্ড হ্যাকারিং প্রবলেম সলভিং। একটা প্রবলেম সলভ করেছিলাম ওই দিন, আর আজকেরটা এরপরে অ্যাড করে দিব আর কি। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার।